নমস্কার, আমি অর্কপ্রিয়া। আবারও ফিরে এসেছি নতুন একটি কন্টেন্টের সাথে। ভূত, প্রেত, তন্ত্র, মন্ত্র এগুলি আমাদের কাছে একটি অতি কাল্পনীয় জগৎ। আমাদের আজকের গল্পটিও এই প্রাসঙ্গিক। গল্প লেখনীতে পাখি, অঙ্কিতার কণ্ঠে অরিত্রী, চন্দ্রিমার ও হরিদার বউয়ের কণ্ঠে পাখি। গল্পের সূত্রধার আমি অর্কপ্রিয়া। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প মুকুটমণিপুরের বাগান বাড়ি। তখন কলেজের ফার্স্ট ইয়ারের পরীক্ষা সবে শেষ হওয়ায় বাড়িতেই বসেছিলাম। চন্দ্রিমা বলেছিল ওর পিসেমশাইয়ের বাগান বাড়ি আছে মুকুটমণিপুরের কাছে। ওখানে কদিন ঘুরতে গেলে কেমন হয়? আমরা তিনজনেই এক কথায় রাজি হয়ে গেলাম। দুদিনের মধ্যেই সব প্ল্যানও হয়ে গেল। ওর পিসেমশাইকে ও সব বলে রেখেছিল। শুক্রবার ধর্মতলা থেকে বাস ধরে পৌঁছে গেছিলাম মুকুটমণিপুরে। সেখান থেকে টোটো করে চলে গেছিলাম আমাদের গন্তব্যে। বাড়িটি লোকালয় থেকে বেশ খানিকটা দূরে নিরিবিলি এলাকায়। বেশ ছিমছাম সাজানো হলেও বাড়িটি বেশ পুরনো। বাড়ির সামনে দিয়ে চলে গেছে লম্বা টানা বারান্দা, আর তার একপাশে সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে দুটো তালাবন্ধ ঘর। সেই ঘরগুলি পার করেই ৩ নম্বর ঘরে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। বারান্দার আরেক পাশে ছিল কলঘর। আমাদের ঘরটাতে বেশ বড় একটা খাট, একটা ছোট টেবিল ও তার উল্টো দিকের দেওয়ালের গায়ে একটা কাঠের দেরাজ রয়েছে। আমাদের পৌঁছাতে বেশ বেলা হয়ে গেছিল। বেশ খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়া সেরে আসি। আমার অবশ্য বাড়িটা ঘুরে দেখার ইচ্ছে থাকলেও সবার কথা মতো খেতে যেতে রাজি হতে হলো। কেয়ারটেকার হরিদা আমাদের জিনিসগুলো আগেই ঘরে দিয়ে গেছিল। আমরা স্নান সেরে পোশাক বদলে সোজা নিচে খেতে চলে গেলাম। হরিদার বউ আগের থেকেই আমাদের জন্য রান্না করে রেখেছিল। খেতে খেতে চন্দ্রিমাই বলল, বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব কিন্তু। আমি আর অঙ্কিতা মাথা নেড়ে সায় জানালাম। সেই কথা মতো বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বেড়ালাম। ঘোরাঘুরি করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। হরিদার বউ বলল, দিদিমণি, তোমাদের জন্য মাংস ভাত রান্না করে টেবিলের ওপর ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি বাড়ি যাব। তুমি এখানে থাকো না? না দিদিমণি, এখানে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আমি চললুম। খেয়ে দিয়ে ক্লান্ত শ্লান্ত শরীরটা খাটে এলিয়ে দিতেই ঘুমের মধ্যে হারিয়ে যেতে সময় লাগলো না বেশি। তখন রাত কটা বাজে ঠিক বলতে পারবো না। একটা অস্পষ্ট শব্দে ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছে আমাদের পাশের ঘর থেকেই। কেউ যেন মুখ টিপে কাঁদছে আর কিছু একটা অস্পষ্ট কিন্তু অনর্গল বলে চলেছে। একরকম অস্বস্তিতেই কেটেছিল সেই রাতটা। সকালে অবশ্য রাতের কথাগুলো আর কাউকেই কিছু বলিনি। পরের দিনটা কেটে গেল ঘোরাঘুরি আর বেশ আনন্দ করেই। সন্ধে এখানে বেশ তাড়াতাড়িই হয়। সূর্য পশ্চিম আকাশে ডুবতেই চারিদিক মুড়ে যায় অন্ধকার চাদরে। ডেরায় ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে শুতে যাব, তখনই হঠাৎ ঘরের আলো নিভে গেল। এই মা, লোডশেডিং! গরমে কেউই তেমন ঘুমাতে পারছিলাম না, তাই বসে গল্প করছিলাম সবাই মিলে। হঠাৎ আগের রাতে সেই কান্নার শব্দটা শুনে চমকে উঠলাম। অঙ্কিতা অবাক হয়ে বলল, এত রাতে এখানে কে কাঁদছে? ওর কথায় আমার হুঁশ ফিরল। গত রাতে এটাকে মনের ভুল মনে হলেও আজ একসাথে 3 জনের মনের ভুল হওয়া অসম্ভব। কান্নাটা আজও আসছিল পাশের ঘর থেকেই। কিছুক্ষণ পর থেমে গেল সেই আওয়াজ। অন্ধকার এবার আরও খানিকটা গাঢ় হয়েছে। হঠাৎ একটা নুপুরের শব্দ। কেউ যেন পায়ে নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে লম্বা বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
অঙ্কিতা ভয়ে ওখানেই একভাবে বসে রইল। হরিদার বউ হয়তো এসেছে এই ভেবে টর্চটা হাতে নিয়ে দরজার আংটা খুলে বারান্দায় সবে বেরিয়েছি আমি আর চন্দ্রিমা। ঠিক তখনই টর্চের আলোয় দেখলাম এক ছায়ামূর্তি যেন ঢুকে গেল পাশের ঘরে। পাশের ঘরে কি কেউ এসেছে ভেবে দুপা এগাতেই দেখলাম কাল সকালের ভারী তালাটা তখনও ঝুলছে। এক শীতল স্রোত নেমে গেল সিদ্দারা দিয়ে। আর ওখানে দাঁড়ানোর ক্ষমতা আমাদের কারোরই ছিল না। কোনো ক্রমে জেগেই কাটিয়ে দিলাম সারা রাত। পরদিন সকালে ব্যাগপত্র নিয়ে সোজা ফিরেছিলাম কলকাতায়। তারপর অনেকগুলো দিন কেটে গেছে, কিন্তু আর কোনো দিনই সেখানে যাওয়ার কথা আমরা কল্পনাও করিনি। শুনছিলেন মুকুটমণিপুরের বাগানবাড়ি। গল্পটি শেষ অবধি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকের মতামতই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গল্পটি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তী সময়ে আপনারা কী ধরনের কন্টেন্ট চাইছেন অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবারও খুব তাড়াতাড়ি ফিরব নতুন কন্টেন্টের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন।